তো আমার বিয়েতে যে মিষ্টিটা আসে আমি দেখি যে আমার উঠানে সব মিষ্টি ফেলানো। তো আমাকে যখন নিউজ আসে কেন মিষ্টি ফেলানো, তো বললো যে মিষ্টি টক ছিল, যে মিষ্টি যেহেতু পচা ছিল তার মানে আমি সর্বোচ্চ মিষ্টি তৈরি করব। আমি ঠিক আমার বিয়ে হলো তারপরে সেই প্ল্যান করে আমি মিষ্টি খাওয়া শুরু করলাম, মিষ্টির কারখানা করলাম। এখন আমি আলহামদুলিল্লাহ আমার 100 গরু আছে, আমার পিক আপ টাইমে 800-850 লিটার দুধ দেয়, 8 বছর 800 লিটার দুধ। আমার টার্গেট হচ্ছে প্রতি বছরে আমি 100 লিটার দুধ এখান থেকে ইনক্রিজ করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার খামারের 20 লিটারের নিচে দুধের কোনো গরু নেই, 20 থেকে 45 লিটার দুধের গরু টোটালটাই আমার কারখানায় লেগে যায়। আমি যেহেতু বায়ো প্রোডাক্ট তৈরি করি, আমার ফার্মের যে দুধ আহরণ করি সেটা দিয়েই আমি দুধ মিষ্টি তৈরি করি, আর এই মিষ্টিটাই আমি একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছাই দিই। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, গরু ছাগল হাঁস মুরগির খামার কিংবা মৎস্য খামার করে দেশে সফল উদ্যোক্তা অসংখ্য, কিন্তু এরই মধ্যে কোনো কোনো উদ্যোক্তা ব্যতিক্রমী কিছু পরিকল্পনা এবং উদ্যোগের মাধ্যমে দারুণ সফলতা পাচ্ছেন। এমন একজন সফল উদ্যোক্তা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হুগলাকান্দি গ্রামের গিয়াসউদ্দিন, যিনি কিনা উচ্চশিক্ষিত হওয়ার পরও চাকরি ছেড়ে এই গরুর ফার্ম করেছেন, পাশাপাশি রয়েছে তার মিষ্টির দোকান। তার সফলতার গল্প নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আচ্ছা গিয়াসউদ্দিন ভাই, আমরা একটু আপনার শুরু গল্পটা একটু জানতে চাই। শুরুটা কিভাবে হলো? আমি মূলত আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি প্রাইম ব্যাংকে যাত্রা শুরু করি। আচ্ছা, তো আসলে কোনো কিছুতে আমি মন বসাতে পারতেছিলাম না চাকরিতে। একটা সময় ভাবলাম যে আসলে আমার দ্বারা এই চাকরি সম্ভব না, সরাসরি গ্রামে চলে আসি। আচ্ছা, গ্রামে এসে 2018 সালের শুরুতে আমি শুরু করি আমার এই কৃষি উদ্যোক্তা যে কাজগুলা, এগুলা শুরু হয়। শুরুতে আমি মূলত 4টা গরু দিয়ে শুরু করি, ছোটো একটা শেড করেছিলাম ওখানে, শুরুতে যে শেডটা আছে ওখানে 4টা গাভী দিয়ে শুরু করি। আর আমার শুরু করেছিলাম ওই যে ওর হাত ধরে, ওই দেখা যাচ্ছে আমার শালক, আচ্ছা, আচ্ছা, ওদের হাত ধরে। ওর বাড়ি সিরাজগঞ্জ। ও খামার শুরু করার আগেই আমার কাছে আসে। এখন আসলে কতগুলো গরু? আসলে 4টা দিয়ে শুরু করেছি, এটা যে আমি 4টা দিয়ে আমার এ পর্যন্ত হয়ে আসছে এমনটা না। তো ধারাবাহিকভাবে আমি বিভিন্ন সময় ইনভেস্ট করেছি। আবার যেটা সাধারণত গাভী, সব গাভী যে ভালো হয় তা না, ফার্মের বাচ্চা দিয়ে আমি গাভী বানানোর চেষ্টা করি, পাশাপাশি মাঝে মাঝে কিছু গাভী কেনা হয়। তো এখন আমার প্রায় 100 গরু আছে। আমার এই যে গরুটা দেখছেন, এই গরুটার নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী? আচ্ছা, সুন্দরী। এরপরে যেটা আছে আশিক, তারপরে কালাপাহাড়, তারপরে আছে বাঘিনী, তারপরে আছে মায়া, দুধরাজ। অর্থাৎ আমার এখানে যত গাভী আছে সব গরুর কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। এখানে এদের এত সুন্দর সুন্দর নাম দেওয়ার কারণটা কি? 50টা গাভী থাকলে 50টা বাচ্চা, 50টা বাচ্চাকে তো ওইভাবে ডাকা সম্ভব না। একটা নাম দিলে নির্দিষ্ট, ধরেন আমার একজন ভাই যারা গাই দহন করে তারা একজন 7 থেকে 8টা গাভী দহন করে, ওরা ওই 7টা 8টার নাম যেহেতু মনে রাখে, ভিন্ন ভিন্ন নাম ওই নামে ডাক দেয় দহন করার সময়, বাচ্চা সেইভাবে দৌড়ে চলে আসে। আচ্ছা, তাহলে হচ্ছে ওরা ওইভাবে রেসপন্সটা করে। হ্যাঁ, রেসপন্স করে। আচ্ছা, আবার আমরা একটু ফিরতে চাই যে আপনি চাকরি করলেন, চাকরি কত বছর করলেন, তারপরে আপনি এই যে খামারি হয়ে গেলেন? 14 শেষের দিকে আমি চাকরিতে ঢুকে পড়ি। আমি 16 প্রথমে চাকরি ছেড়ে দেই। এরপরে 1.5 বছর আমি অ্যাকচুয়ালি পথে পথে ঘুরেছি। আমি ভাবলাম যে আমি টোটাল টার্ন ব্যাক করি, যে আমি আমার শিকড় থেকে আবার শিখরে যাব। ছাগল দিয়ে আমি মূলত আমার যাত্রা শুরু হয়েছিল। ছাগল আমি ভালো করতে পারিনি, একটা পর্যায়ে বুঝলাম না ছাগল আমাদের হবে না, আমার প্রতিদিন টাকার দরকার। তা কী করবো, আমি 4টে গাভী নিয়ে আসি। এখন আমি আলহামদুলিল্লাহ আমার 100 গরু আছে, আমার পিক আপ টাইমে 800-850 লিটার দুধ দেয়, 8 বছর 800 লিটার দুধ। আমার টার্গেট হচ্ছে প্রতি বছরে আমি 100 লিটার দুধ এখান থেকে ইনক্রিজ করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার খামারের 20 লিটারের নিচে দুধের কোনো গরু নেই, 20 থেকে 45 লিটার দুধের গরু। আচ্ছা, তো ধরেন আপনি 800 লিটার যে দুধ আপনি সর্বোচ্চ পেয়েছেন, কোনো সময় কমও হয়, এই 800 লিটার দুধ আপনি কী করেন? আসলে পিক আপ টাইম বছরে 6 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মূলত এই সময়টা হচ্ছে আমার ফার্মে দুধ বেশি থাকে। ইভেন সারা বাংলাদেশের যত খামার আছে এই সময় দুধ বেশি থাকে। আর অফ পিক টাইম যেটা,
ওই সময় সাধারণত এই যে গরমের সিজনটা, বর্ষার সিজনটা দুধ কম থাকে। সাধারণত বর্ষার সিজনে আমার এই সময় দুধ কম, এখন 500 লিটার দুধ আছে। টোটালটাই আমার কারখানায় লেগে যায়। আমি যেহেতু বায়ো প্রোডাক্ট তৈরি করি, আমার ফার্মের যে দুধ আহরণ করি সেটা দিয়েই আমি দুধ মিষ্টি তৈরি করি। সার্বক্ষণিকভাবে যদি বলি 24 ঘন্টায় এদের কী কী ধরনের পরিচর্যা প্রয়োজন হয়? আসলে একটা খামার করার জন্য সবচেয়ে ভালো যে কাজগুলা, সেটা হচ্ছে প্রথম ভালো ঘাস লাগবে, ভালো ম্যানেজমেন্ট লাগবে, যারা দহন করে এদের ভালো দক্ষতা থাকতে হবে, ভালো ট্রিটমেন্ট জানতে হবে, আর সর্বোপরি করে কথা হচ্ছে ভালো উন্নত জাতের গাভীও থাকতে হবে। যে আমার সব আছে, উন্নত জাতের গাভী নেই, আমি কিন্তু ভালো সার্ভিসটা পাবো না। তার মানে আমার উন্নত সব যা লাগবে সব কিছু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ওকে ভালো রাখার জন্য। আমি সেটাই চেষ্টা করি। আচ্ছা, তো আপনি 4টাতে গরু শুরু করলেন, কিন্তু সেই দুধ থেকে আবার মিষ্টি দইয়ে গেলেন কীভাবে? এখানে একটা গল্প আছে, ছোটো আকারে বলি। আমার 19 সালে বিয়ে হয়, 26শে এপ্রিল। তো আমার বিয়েতে যে মিষ্টিটা আসে, আমি দেখি যে আমার উঠানে সব মিষ্টি ফেলানো। তো আমাকে যখন নিউজ আসে কেন মিষ্টি ফেলানো, তো বললো যে মিষ্টি টক ছিল, যে মিষ্টি যেহেতু পচা ছিল তার মানে আমি সর্বোচ্চ মিষ্টি তৈরি করব। আমি ঠিক আমার বিয়ে হলো তারপরে সেই প্ল্যান করে আমি মিষ্টি খাওয়া শুরু করলাম, মিষ্টির কারখানা করলাম। আমার নিজস্ব 2টা শোরুম রয়েছে, আমার 3টা জায়গা আমার থেকে নিয়ে সেল করছে তারা। আবার অনলাইনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সারা বাংলাদেশে আমি অনলাইনের মাধ্যমে মিষ্টি পৌঁছাই। আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এরকম খামার করেছে এরকম ব্যক্তিও নিশ্চয়ই আছেন। কেউ যদি বলে যে ভাই আমি খামার করতে চাই, আমি সবাইকে একটা কথা বলি, খামার করতে হলে 10 জন সফল খামারির কাছে যাবেন, 5 জন ব্যর্থ খামারির কাছে যাবেন। 2টা সংমিশ্রণে কেন তিনি ব্যর্থ হলেন বা কেন তিনি সফল হলেন, এর সংমিশ্রণ ঘটিয়েই কিন্তু আপনি কোনটা নেওয়া উচিত, কোনটা ফেলে দেওয়া উচিত চিন্তা করবেন। তবে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, বা আগেও দিয়েছি যারা ফোন করে, যে আমার এখানে এসে 10 দিন থেকে খেয়ে সুন্দর একটা পরামর্শ নিয়ে বা একটু প্রশিক্ষণ নিয়ে যেতে খামার করতে পারেন, তাহলে আপনার লসের সম্ভাবনা 0-তে নেমে আসবে। তো আমি এটা চেষ্টা করি, ইভেন গত 2 বছর যাবত এটা করে আসছি, যার কারণে প্রতিদিন অসংখ্য লোককে আমি পরামর্শ দিয়ে থাকি। গরুর খাবারের বিষয়টা একটু জানতে চাই। আসলে গরুর খাবারের বিষয়ে আমার পর্যাপ্ত কাঁচা ঘাস রয়েছে, ঠিক ফার্ম সংলগ্ন পাশের জমিতেই কাঁচা ঘাস, যেটা আমার ভাইয়েরা কেটে এনে মাথায় করে এখানেই ছোট ছোট করে কাটা হয় মেশিনের মাধ্যমে। কাঁচা ঘাসটা হচ্ছে আমার মেন খাবার, যেটা গরুর সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য যেটা প্রয়োজন, দুধের ননি ফ্যাট বাড়ানোর জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমার এই কাঁচা ঘাস। পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস রয়েছে পাকচং ঘাস 15 একর জুড়ে। আমার 2 জন লোক শুধু ঘাসের পরিচর্যা করে সারা বছর। আর আমি পর্যাপ্ত প্রতিদিন 3 থেকে 4 টন কাঁচা ঘাস খাওয়াই আমার গাভীকে। পাশাপাশি দানাদার খাবার রয়েছে, বাজারের সর্বোচ্চ দানাদার যেটা গমের ভুসি, ভুট্টা, সয়াবিন খোল, কিছু ফিড, তারপরে সরিষার খোল, মসুরের ভুসি, অ্যাঙ্কর, এভাবে তিলের খোল মিশিয়ে 9 থেকে 10টা মিশ্রণ প্রতিটা গরুকে 8 থেকে 10 কেজি ওদের দুধের রেশিও অনুযায়ী, বডির রেট এই জন্য যে খাওয়ানো হয়। বাদ বাকি প্রতিটা গরুকে 40 থেকে 50 কেজি করে কাঁচা ঘাস খাওয়াই আমি। দুধ বেশি পাওয়ার জন্য এবং খরচ কমানোর জন্য কোনটাকে বেশি গুরুত্ব দিতে হয়? দুধ বাড়ানোর জন্য দানাদারের প্রয়োজন, কিন্তু গরু সুস্থ থাকার জন্য কাঁচা ঘাসের প্রয়োজন। কাঁচা ঘাস ব্যতীত কখনোই একটা গাভী সুন্দর সুস্থ থাকতে পারে না। আমাদের মানবদেহে যেভাবে সবজির প্রয়োজন, অর্থাৎ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য মুখে 12 মাসই গরুকে ঘাস দিতে হবে পর্যাপ্ত কাঁচা ঘাস এবং পরিচ্ছন্ন পানি। আর দুধ বাড়ানোর জন্য আপনি দানাতে দেবেন। আচ্ছা, চিকিৎসার ব্যাপারে আসলে আমার খামারে সবসময় রোগ জীবাণু টুকটাক লেগে থাকবে, এটাই স্বাভাবিক। আমার ওভাবে বড় ডাক্তার, বড় রোগ না হলে ডাকা লাগে না। আমার খামারে যারা আছে ওরাই মূলত ট্রিটমেন্টটা করে থাকে। তো মোটামুটি আমি কাঁচা ঘাস পর্যাপ্ত খাওয়াই, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, বিধায় আমার রোগ জীবাণু মাশাআল্লাহ খুবই কম। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রদর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি
গিয়াসউদ্দিন ভাইয়ের সফলতার গল্প নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। আচ্ছা, এখানে আপনার মিষ্টি তৈরি হয়? হ্যাঁ, এখানে মূলত আমার যে দুধগুলো চলে আসে। আমার যত মিষ্টি মূলত এখানেই তৈরি হয়, এই চুলাতেই। আচ্ছা, মানে আপনার এখানে যে কত প্রকারের মিষ্টি আপনার এখান থেকে তৈরি? আসলে অনেক প্রকারের মিষ্টি তৈরি হয়, আর সব মিষ্টি যে আমার এখানে পপুলারিটি পায় তা না। যেগুলো পপুলারিটি পায় আর নিত্য প্রয়োজন যেটা, সেটাই আমি সাধারণত চেষ্টা করি। সেটা গ্রাহকের সন্তুষ্ট অর্জনের জন্য অল্প দামেও বিক্রি করি, আবার অনলাইনে যারা প্ল্যাটফর্মে যারা বেশি ভালো দামে মিষ্টি কিনে খায় তাদের জন্য তৈরি করি। আচ্ছা, তো এখন খামার তো আসলে যারা করছে তারা অনেকেই বলছে যে দুধের দাম তারা পাচ্ছেন না বা লাভ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার কৌশল কি? আমার কৌশল হচ্ছে, আমি সকালে যে দুধটা এখনও বিক্রি করি, মাঝে মাঝে সেটা 65 টাকা বিক্রি করি। আর 65 টাকা মিষ্টি দুধ বিক্রি না করে 1 কেজি দুধে আমি যে মিষ্টি তৈরি করি সেটার রিসেল ভ্যালু ওইভাবে করলে হচ্ছে 100 টাকা। অর্থাৎ আমি যদি মিষ্টি থেকে টোটালি লাভ না করি, তাহলে আমার ফার্মের 1 কেজি দুধ আমি 100 টাকা দরে বিক্রি করতেছি। এটাই আমি এই সূত্রে এগাচ্ছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস সন্দেশ। গ্লাস সন্দেশ, আচ্ছা এটা টেস্ট করে দেখি। এগুলো কত করে কেজি আপনার বিক্রি? এগুলা সাধারণত দোকানে 500 থেকে 550 টাকা সেল হয়। আর হ্যাঁ, এটা রাবকশাহী বলে সন্দেশ। এটা আমি সাধারণত 5 দিন ঘরে রেখে, পুরো ক্ষীরের, এটা দেখছেন পুরো ক্ষীর, উপরে বাদাম দেওয়া আছে, কাঠবাদাম। এটা রাবকশাহী। আর এটা হচ্ছে মিনি কেক সন্দেশ। এটা 2টা লেয়ারের। এটা হচ্ছে আবার একটা ফ্লেভার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে চকলেট কোকো ফ্লেভার, আর নিচেরটা হচ্ছে সন্দেশ। তো 2টার সংমিশ্রণে রাবকশাহী মানে মিনি কেক সন্দেশ। এটা তুলনামূলক যে মান, সেই মান অনুযায়ী দামটা বেশ কম আছে। না, আসলে আমার এটা এখানে ভাবতে হবে, আমার গ্রাহকের সন্তুষ্ট অর্জন করতে হবে। আমি যে একজন 1 কেজি মিষ্টি তৈরি করে আমি 800 টাকা বা 1000 টাকা বিক্রি করব, তাহলে কিন্তু সে একবারই আসবে। আমি চাচ্ছি যে একটা গ্রাহকে একটা মাছ না দিয়ে একটা বড়শি দেওয়ার জন্য, বা একটা মাছ ধরার কৌশল শিখিয়ে দেওয়ার জন্য। তাহলে এই মিষ্টি এখান থেকে তৈরি হচ্ছে, এরপরে আপনার দোকানে চলে যাচ্ছে? দোকানে যাচ্ছে, আমার পাইকারি যারা আছে আমার কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সেল করে তারা নিচ্ছে, আমার অনলাইনে যাচ্ছে। মোটামুটি প্রতিদিনের মিষ্টি প্রতিদিন সেল হয়ে যাচ্ছে। যে আপনার যে আউটলেট, একটিতে আমরা একটু যেতে চাই। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা অগ্র সুইটস ভিলেজের আউটলেটে। এটা আপনাদের মিষ্টির দোকান? হ্যাঁ, এটা আমাদের অগ্র সুইটসের জয়নগর শাখা। আচ্ছা, আপনাদের এই যে মিষ্টির কতগুলো আউটলেট আছে? আমার প্রত্যক্ষ 2টা আর পরোক্ষভাবে আরও 3টা, মোট 5টার অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, যেটা সারা বাংলাদেশে ঘরে বসে আপনি আমাদের এই উন্নত যে মিষ্টিগুলো এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, যে এগুলো কি অনলাইন প্যাকেট হচ্ছে? হ্যাঁ, এটাই অনলাইন প্যাকেট। এখানে 9টা আইটেম আছে। আচ্ছা, ইলিশ পেটি বিখ্যাত, ক্ষীর কাটারি, প্যারা সন্দেশ, 4টে কালার কেক, চকলেট, ক্ষীর কদম। এটা 9টা আইটেম দিয়ে একটা কম্বো প্যাকেজ তৈরি করা হয়। এটা ঘরে বসে যে কোনো গ্রাহক, বাংলাদেশের যে কোনো কনজিউমার ঘরে বসে এটা পেতে পারে, এবং অত্যন্ত সুস্বাদু। এই যে কতদিন রাখা যাবে, এটা নষ্ট হবে না কতদিন? এটা অ্যাকচুয়ালি ধরুন বাংলাদেশের চট্টগ্রাম থেকে একজন অর্ডার করলো, পৌঁছাতে তো 3 দিন লাগবে, তারপরে ঘরে বসে আর 3-4 দিন রেখে খেতে পারবে। আর কিছু কিছু মিষ্টি আছে, চকলেট, ইলিশ পেটি, এগুলো 15 দিন ঘরে রেখে খাওয়া যাবে। 1 কেজি মিলে হচ্ছে একটা প্যাকেজ। আর এই প্যাকেজটা আরও বেশি সহজলভ্য আমরা করে তুলেছি, যে এটার কস্টিংটা, যে আপনি ঘরে বসে পৌঁছাবেন, এর ডেলিভারি চার্জ ফ্রি, 850 টাকা। 850 টাকায় ডেলিভারি চার্জ? হ্যাঁ, আমাদের ধরেন সিলেট, হবিগঞ্জে অনেক মিষ্টি যায়, ওরা অনলাইনে অর্ডার করলে 850 টাকা দিলেই সরাসরি গ্রাহক পেয়ে যাচ্ছে এই মিষ্টিটা। আচ্ছা, তার আগে পে করা লাগে না? না। আচ্ছা, তো আমরা দেখতে চাই আসলে আপনার এই যে মিষ্টির দোকানে কি কি মিষ্টি আছে, এগুলো একটু কোনটার কত দাম একটু আলাদাভাবে একটু দেখতে চাই। এটা হচ্ছে আমাদের নর্মালি যে চমচম, এটা হচ্ছে 200-250 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। কালোজাম, এটা সেম প্রাইস। ইলিশ পেটি 550 থেকে 600 টাকা, এটা হচ্ছে আমাদের কেজি, এটা আমাদের আউটলেট, এটা সেম প্রাইস। ক্ষীর কাটারি 550 থেকে 600। এই বিভিন্ন ধরনের কেক আছে, সেম প্রাইস, 550 থেকে 600। আপনার এখানে স্পেশাল মিষ্টি কোনটা? আমার এখানে আছে, এই যে শুধু আমার এখানে না, অল ওভার বাংলাদেশ। এই যে এটা দেখছেন আপনারা, হাড়ি ভাঙা,
খাইতে হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। আমরা জানি তো আমের নাম হচ্ছে হাড়ি ভাঙা, কিন্তু মিষ্টির নাম হাড়ি ভাঙা। আসলে বিভিন্ন ভাবে সময় বিভিন্ন কিছু বিখ্যাত জিনিস দিয়ে হয়তো আমরা নামকরণ করে থাকি, আমাদের নামটা তো এইভাবেই আসছে। তো এটা হাড়ি ভাঙাটা খেতে অত্যন্ত সুস্বাদু। আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি করছেন? আমি 600 টাকা বিক্রি করছি। 600 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো 600 টাকা তো এই ঢাকার প্রেক্ষাপটে যদি দেখি, এগুলো তো 800-1000 টাকা মনে হয় দাম হবে। হ্যাঁ, এটা ঢাকায় যে প্রিমিয়াম সুইটস 2000 টাকা বিক্রি করে, কিন্তু আমি সেখানে একদম আমার নিজস্ব ফার্মের দুধ থেকে তৈরি, সাধারণত গ্রাম্য পরিবেশে তৈরি করা হয়। সেখানে লেবার কস্টিং, তারপর দোকান ভাড়া সব কিছু কম বিধায় আমরা সহজলভ্য করে তুলেছি বিষয়টা। আচ্ছা, আপনারা তো মানে দই তৈরি করেন? হ্যাঁ, আমাদের দইটা অনেক বেশি সুস্বাদু। এটা হচ্ছে আমাদের কাপ দই। এটা দোকানে আমরা 30 টাকা সেল করে থাকি, প্রচুর সহজ। এটা হচ্ছে আমাদের হাড়ি দই, এগুলো হচ্ছে 300 থেকে 350 টাকা। এছাড়াও আমাদের আরও অনেক 300 থেকে 350 টাকা, মানে এইগুলো হচ্ছে যে এটা টোটাল একটা হাড়ি, একটা হাড়ি এটা 350 টাকা। 2 কেজি 2 কেজি 2 কেজি টোটাল 2 কেজি 500 গ্রাম আছে হাড়ি সহ ওয়েট, সেক্ষেত্রে আমাদের 350 টাকা। বছরে কোন সময়টাতে মিষ্টি বেশি খায় মানুষ? সাধারণত শীতের মৌসুমে আমি ব্যাপক মিষ্টি বিক্রি করে থাকি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5 মাস সাধারণত বাজারে ফলের দামও প্রচুর থাকে। আর তাছাড়া এই সময় মিষ্টিটা অনেক ভালো থাকে, মানুষ মিষ্টি খেতে পছন্দ করে, আত্মীয় বাড়ি যেতে পছন্দ করে। এখন সাধারণত বৃষ্টির সিজনে মানুষের আমাদের গ্রাম পর্যায়ে যেহেতু অর্থনৈতিকভাবে অত সবাই খুব বেশি এখানে ভালো না বিধায়, যারা কৃষি নির্ভর, দেখা যাচ্ছে ফসলের দাম বেশি যাচ্ছে, ভালো বেশি দামে ফসল বিক্রি করতেছে, 1 কেজি মিষ্টি নিয়ে গেল, ফসলের দাম কম থাকে, প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে বাজারে কম দামে ফল পাওয়া যায়, বিধায় মিষ্টিটা এখন একটু কম সেল হচ্ছে। বাচ্চারা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত চকলেট কিনে খায়, এটা স্বাস্থ্যসম্মত না। আমার এই চকলেটটা শুধুমাত্র দুধ দিয়ে তৈরি হয়েছে, আর হালকা চিনি, অত্যন্ত কম দাম, এবং মানে একটা চকলেট 10 টাকা দাম। আর এর একটা চকলেট যদি আমি বিভিন্ন ব্র্যান্ডের বাজার থেকে কিনে খাওয়াইতে চাই 25 টাকা দাম আসবে, তাহলে একটা বাচ্চা সহজেই 10 টাকা নিয়ে একটা চকলেট কিনে হতে চায়। এটা সম্পূর্ণ দুধের প্রোডাক্ট। তা আমি মূলত মানুষকে ভালো কিছু খাওয়ানোর জন্য এসেছি, আমি লাভের জন্য আসিনি। আমি চাই যে আমার কারখানা 20 জন লোক কাজ করলে 20 জন যদি তাদের পরিবার জীবিকা নির্বাহ করতে পারে আমার ফার্মের বা কারখানার তাদের বেতন দিয়ে, তাতেই আমি খুশি, আমার লাভের প্রয়োজন হয় না। আমি যখন অর্গানিক খাবারটা আপনাকে তুলে দিতে পারবো, তখন তো সে সুস্বাদু হবে। আর এই অর্গানিকের লোভেই আমরা সবাই গ্রামে চলে আসতে চাই। আর আমি আলহামদুলিল্লাহ সেই গ্রামেই আছি, শহর ছেড়ে আমি ভালো আছি। আমার কাছে যে কেউ আসতে পারেন, দরজা খোলা। আমি অসংখ্য মানুষকে সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত, স্তর পর্যন্ত আমি পরামর্শ দিয়েছি। অনেকে সফল হয়েছে, সবাই সফল হয়েছে এমন না, ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায়ভার আমি নিতে পারবো না, সফলতার দায়ভারও আমার না। যে কর্ম করবে সেই, তবে যেখানে ঠেকবেন সেখান থেকে শিখবেন, এটাই হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত। আমি এভাবেই চলি। আমি অনেক বড় বড় বিপদ হয়, এই যে লাস্ট উইকে আমার প্রায় 7 লাখ টাকার দামের একটা গাভী স্ট্রোক করে মারা গেল। আমি সারা দিন আমি কেঁদেছি, আমার বাবা কেঁদেছে, আমার খামারির বাচ্চা ছিল সেটা। আসলে এটার উপর কেন হাত নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করি। অ্যাক্সিডেন্ট ঘটে, আবার নতুন বাচ্চা আসলে দেখবেন আমার পরিবারে খুশির বন্যা বয়ে যায়। রাত 2টার সময় যখন ফার্মে একটা বাচ্চা হয়, আমাকে খামার থেকে ফোন করে, ভাইয়া চায়না বাচ্চা দিয়েছে, ভাইয়া মধু বাচ্চা দিয়েছে, তখন কিন্তু আমি দৌড়ে খামারে চলে আসি, এসে বাচ্চাটা একটু হাত বুলিয়ে দিয়ে আবার চলে যাই। এটা হচ্ছে আমার গর্বের জায়গা, আমি এখানে আছি। আর আপনাদেরও যারা অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত বা শিক্ষিত বেকার, যারা উদ্যমী, কর্মস্পৃহা যাদের ভিতরে আছে, আপনারা চেষ্টা করছেন যে আমি কিছু করব, তাদের জন্য অবশ্যই আমার থেকে অনেক পরামর্শ থাকবে। আপনারা আসবেন, আমার ফোন নাম্বার জোগাড় করে আমার সাথে চেষ্টা করবেন। আমি মনে করি যে আমি যদি একজনের চলার পথ সুগম করতে পারি, তাহলে তার দ্বারা কিন্তু আরও একজন চলার পথ তার সুগম হবে। এভাবে যদি আমরা আগাই, তাহলে এক সময় দেখবেন যে সেই দুধে ভাতে মাছে বাঙালি আমরা হয়ে যাব। গিয়াসউদ্দিন ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনি অনেক সময় দিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর সকল মানুষকেই, যারা প্রতিবেদন দেখবে বা না দেখবে, সকলের প্রতি আমার ভালোবাসা, সহমর্মিতা এবং দোয়া থাকবে। আর বিশেষ করে এটিএন নিউজের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। প্রিয় দর্শক, সফলতা ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতাই যেন সফলতার চাবিকাঠি হয়। এবং গিয়াসউদ্দিন ভাই যেটা বলছিলেন যে তার দরজা সবসময় খোলা রয়েছে, তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এবং তিনি বলছেন যে তার কাছ থেকে অনেকেই পরামর্শ নিয়েছেন, তবে সবাই সফল হবেন বা হয়েছেন তেমন নয়, কিন্তু চেষ্টা করতে দোষ কি। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান।
আগামী পর্বে দেখা হবে তবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।